গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বিড়াল সাদা বিড়াল পর্ব ১৬। গোপীনাথ তেমনি উত্তেজনাহীন নিষ্ঠুরতায় বলল, মেবি নট মানি, বাট ফর সাম আদার রিজনস। হোয়াট আর দোজ রিজনস? গোপীনাথ একটা হাই তুলে বলল, সেটা ভাবতে হবে। তোমার এত সাহসটা আমাকে? সোনালি কাঁদত হয়তো, কিন্তু শক্ত হলো। তার চোখ থেকে উগ্র ঘৃণা সরাঘাতে জর্জরিত করেছিল গোপীনাথকে। সে বলল, তোমার সে বলল তোমার বন্ধুত্ব তাকে কেন বিশ্বাস করি না জানো? ওটা অ্যারেঞ্জড বন্ধুত্ব। তোমাকে কেউ শিখিয়ে বলে এনেছে। অল রাইট, আই এম লিভিং, গুড নাইট। সোনালি প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলল এবং বেরিয়ে গেল। দরজাটা দরাম করে বন্ধ হয়ে যাওয়ার পর হাসল গোপীনাথ। কৌশলটা যে এত সহজে কাজ করবে তা প্রত্যাশিত ছিল না। আপাতত দুশ্চিন্তা কমল সোনালি নীরব। গোপীনাথ চুপচাপ বসে ট্রের সমস্ত খাবারগুলো শান্তভাবে খেয়ে নিল। তার খিদে পেয়েছিল, কিন্তু এতক্ষণ টের পায়নি। খেয়ে দিয়ে ট্রেটা রান্নাঘরে যখন রাখতে গেল গোপীনাথ, তখন ডোরবেল বাজল। গোপীনাথ ধীরে সুস্থে গিয়ে দরজা খুলল, দেখল পুলিশ। স্যার, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনারা কি পুলিশের লোক? তাহলে আমারই আপনাদের কাছে যাওয়ার কথা। কেন বলুন তো? জাস্ট লুক অ্যাট মাই রুম। পুলিশ অফিসার ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন। মাই গড, ঘটনাটা তাহলে এ ফ্ল্যাটেই ঘটেছে? দেখতেই তো পাচ্ছেন, ভাগ্যিস আমি ঘটনার সময় ফ্ল্যাটে ছিলাম না। কি কাণ্ড বলুন তো? এসব কি টেররিস্ট গ্রুপের কাজ নাকি মশাই? তা তো এখনো বলতে পারছি নে। লোকটা বিদেশি, তার কাছে আরো কিছু জানার উপায় নেই। আর লোকটা মারা গেছে। পকেটে কাগজপত্র বা পাসপোর্টও পাওয়া যায়নি। আপনি একবার নিচে গিয়ে লোকটাকে দেখবেন, হয়তো আপনি চিনতে পারেন। আপনাকে যখন মারতে এসেছিল। গোপীনাথ শান্ত গলায় বলল, তার দরকার নেই। নিচে ফিরে দেখে আমি স্পটে গিয়ে লোকটাকে দেখেছি। ওকে আমি চিনি না, চেনার কথাও নাই। উপরে এসে দেখছি এই কাণ্ড। দুজন পুলিশ অফিসার ঘরে এসে চারদিক ঘুরে ঘুরে দেখল, জানালার কাছে গিয়ে উকিবুকি দিল। তারপর সোফায় এসে বলল, আমাদের কিছু প্রশ্নের জবাব দিন দয়া করে। আমার নাম গোপীনাথ বসু, সায়েন্টিস্ট এবং এনআরআই। রোমে থাকি। সাকিন কর্পোরেটেড নামে একটা কোম্পানিতে চাকরি করি। ডিভোর্সি। কয়েকদিন হলো দেশে এসেছি। আর কি জানতে চান বলুন। আপনাকে খুন করে কার লাভ হতে পারে? আমার জানা নেই। আপনার কোনো শত্রু আছে দেশে বা বিদেশে? না মশাই, আমার খুব সাদামাটা লাইফ, ভেরি সিম্পল। আপনার পাসপোর্টটা দেখতে পারে কি? জি অবশ্যই, বলে গোপীনাথ উঠে গিয়ে পাসপোর্টটা নিয়ে এসে পুলিশ অফিসারের হাতে দিল। অফিসার সেটা খুঁটিয়ে দেখে সামনের সেন্টার টেবিলে রেখে দিয়ে বলল, লোকটা বিদেশি বলেই বলছি, রোমে কিছু ঘটনা ঘটেনি তো? না, কি ঘটনা ঘটবে? এই ফ্ল্যাট কি আপনার নিজস্ব? হ্যাঁ, কয়েক বছর আগে কিনেছিলাম। এখানে কে থাকে? আমি এলে থাকি, না এলে ফাঁকা তালাবদ্ধ পড়ে থাকে। কেউ থাকে না? না। ঠিক আছে, লোকটার আগে আইডেন্টিটি বের করি, তারপর আমরা আবার আসব। ইউ আর মোস্ট ওয়েলকাম। এর মধ্যে আপনি আশা করি কোথাও যাবেন না? আমার ছুটি খুব বেশি দিনের নয়, আপনারা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। চেষ্টা করব স্যার। দ্বিতীয় পুলিশ অফিসারটি এতক্ষণ কথা বলেননি। এবার বলল, আপনি কি সাধারণত এই ঘরেই থাকেন বা কাজ করেন? হ্যাঁ, কম্পিউটারের সামনে দিনের অনেকটা সময় কাটে আমার। আমরা ভাবছি, খুনি খালি ঘরে গুলি চালালো কেন? সেটা তো লজিক্যাল নয়। তা জানি না, এমনও হতে পারে লোকটা তলাবুল করেছে। তাড়াহুড়া ছিল বলে ভালো করে ঘরটা দেখেনি। আমরা সব পসিবিলিটি নিয়েই ভাবব। পুলিশ যাওয়ার পর গোপীনাথ দরজা বন্ধ করল এবং বেশ আরাম করে পাশ সরিয়ে সোফায় বসে টিভিটা চালু করল।
টিভির দিকে অর্থহীন চেয়ে থেকে সে ভাবছিল। মনের ভিতর একটা কেমন ওলটপালট হচ্ছে সোনালীকে দেখার পর থেকে। সোনালী সুন্দর, কিন্তু মেয়েদের সৌন্দর্য ব্যাপারটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর সময় নেই কবিনাথের। বিদেশে সে কম সুন্দরী তো দেখেনি, আর সুন্দরী বলেই হঠাৎ তার এতকালের ঠান্ডা বুকে ঝড় উঠবে তাও নয়। কিন্তু যেটা তাকে সামান্য হলেও স্পর্শ করেছে তা হলো সোনালীর এই পাশে এসে দাঁড়ানোর ইচ্ছেটা, এবং সাংঘাতিক ঝুঁকি নিয়ে। গোপীনাথের জীবন শুকনো নিঃসঙ্গ, এই সরতার মধ্যে একটা যেন একটু জীবনের ছোঁয়া। হঠাৎ যেন অন্য জগতের দরজা একটু ফাঁক হয়ে গেল। বোকা সোনালী গোপীনাথের কৌশলটা ধরতে পারেনি, রেগে চলে গেল। অর্থাৎ গোপীনাথ যা চেয়েছিল, এখন গোপীনাথ নিশ্চিন্ত। শত্রু বা মৃত্যুর সম্মুখীন হতে এখন আর তার দুশ্চিন্তা বা উদ্বেগের কিছু নেই। ডোরবেল বাজল ৮ ঘন্টা বাদে। গোপীনাথ বেড়ালের মতো চকিত পায়ে গিয়ে আই হলে চোখ রাখল। সুব্রত দরজা খুলে বলল, আয়। সুব্রত গম্ভীর মুখে বলল, সোনালির দিকে নাকি অপমান করে তাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। ক্ল্যাশ অফ ইগো আগেও হতো। তাই বুঝি? হ্যাঁ, সোনালিও আমাকে অপমান করেছে। সুব্রত ঘরে ঢুকে বলল, চালাকি ছাড়ুন গোপীদা। চালাকি? চালাকির কথা উঠছে কেন? আপনি ইচ্ছে করে একটা ঝগড়া পাকিয়ে সোনালির দিকে এখান থেকে সরে যেতে বাধ্য করেছেন। ওরে পাগলা, তা নয়। তাই গোপীদা, আমি জানি। তাহলে বলি শোন, সোনালির কোনো বিপদ হোক তা আমি চাইনি। এই বিপদের মধ্যে কিছুতেই ওকে রাখতে পারি না। কিন্তু উনি চালাকিটা যে ধরে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ। সোনালি আড়াল থেকে দরজার ফ্রেমে এসে দাঁড়াল। মুখ্যমন্ত্রী একটু বেশি রাত অবধি সুব্রত রয়ে গেল। ক্যাটারার খাবার দিয়ে গেলে তা ভাগ করে খেল ৩ জন। যাওয়ার সময় সুব্রত বলল, গোবিদা, আপনার কোনো অস্ত্রশস্ত্র চাই? গোপীনাথ অবাক হয়ে বলল, অস্ত্র? অস্ত্র দিয়ে কি হবে? আত্মরক্ষার্থে যদি লাগে। দুর্বোকা, আত্মরক্ষাতে অস্ত্র লাগে না, বুদ্ধি লাগে। তবু ভেবে দেখুন, আমি একটা পিস্তল দিতে পারি। কোথায় পাবি? কলকাতার পথে ঘাটে পাওয়া যায়। গোপীনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, স্বাভাবিক, অস্ত্র আজকাল সব দেশেই আকসার পাওয়া যায়। আপনার চাই কিনা বলুন। গোপীনাথ মাথা নেড়ে বলল, না। ইনফ্যাক্ট একটা পিস্তলে বাড়িতেও আছে, সেটার কথা আমার মনে ছিল না। এ বাড়িতে? হ্যাঁ, তবে সেটা আমার নয়, বোধহয় সুধাকর দত্ত ওটা রেখে গেছে ইচ্ছে করেই। তাহলে তো হয়েই গেল। গোপীনাথ মাথা নেড়ে বলল, হলো না। অস্ত্র হাতে পেলেই মানুষের একটা হন্যে ইচ্ছে জাগে। অস্ত্র জিনিসটার এদিকটার কথা কেউ ভাবে না। তবু অস্ত্রটা হাতের কাছে রাখবেন, দরকার হলে ব্যবহারও করবেন। আরও মানুষ মারতে বলছিস? আরও মানে? আপনি তো এখনো একটাকেও মারেননি। আজই মেরেছি। না, মারেননি। লোকটা পড়ে মারা গেছে, আপনি কিছুই করেননি। একটা ধাক্কা তো দিয়েছিলাম। ওটা ভুলে যান। ধাক্কা না দিলে ও আপনাকে চালুনির মতো শত ছিদ্র করে দিত। দীর্ঘ নিঃশ্বাস ফেলে গোপীনাথ বলল, তা দিত। তাহলে খামাখা সিম্পেথির অপচয় করবেন না। গোপীনাথ চুপ করে রইল। টেবিল পরিষ্কার করে সোনালি এসে সোফায় বসতেই হঠাৎ সুব্রত বলল, সোনালিদি, একটা কথা। কি বলুন তো? আমি কি আপনাকে বৌদি বলে ডাকতে পারি? সোনালি হঠাৎ গম্ভীর হয়ে বলল, না। সুব্রত হাসল, আচ্ছা, ডাকবো না। বারবার মুখে বৌদি ডাকতে এসে যায়, অতি কষ্টে সামলাই। গোপীনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নেড়ে বলল, তোর মতো গবেট হয় না। সে বাঙালির বস্তাপচা সেন্টিমেন্ট আর সম্পর্ক মেনে চলিস এখনো। ওরে পাগলা, দুনিয়া অনেক দূরে গিয়ে গেছে। গুড নাইট গোপীদা। গুড নাইট সোনালিদি। সুব্রত চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করে গোপীনাথ এসে সোনালির মুখোমুখি সোফায় বসে বলল, কি একটা সিদ্ধান্ত নিলে বলো তো?
আমার দুশ্চিন্তা বাড়ল বই কমল না। সোনালি মৃদু কঠিন গলায় বলল, চুপ করো, আমাকে ভাবতে দাও। কি ভাবছ? অনেক কিছু, কিন্তু সাজাতে পারছি না, এলোমেলো। গোপীনাথ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সোনালীকে সমর্থন করে বলল, ওটাই কঠিন, কিন্তু সাজানোটাই আসল। না সাজালে চিন্তা শুধু উদ্বেগ বাড়িয়ে তোলে। আই ক্যান হেল্প। তোমাকে হেল্প করতে হবে না, তুমি শুয়ে ঘুমাও গে। তুমি? আমি রাত জাগবো। পাগল নাকি? তুমি রাত জাগবে কেন? জাগবো আমি। আমার মনটা আজ ভালো নেই। প্রাণে বাঁচতে প্রাণের ঝুঁকি দিয়েই জানালা দিয়ে হাত বাড়িয়ে লোকটাকে ধাক্কা দিয়েছিলাম। মরে যাবে ভাবিনি, এখন খারাপ লাগছে। কেন খারাপ লাগবে? তুমি তো অন্যায় করনি। এমনকার মৃত্যুর জন্য তুমিও দায়ী নও। লোকটা মরেছে নিজের দোষে এবং ভুলে। যাই বলো, আমার মন মানছে না। এই খেলাটা যতদিন চলবে ততদিন হয় মরো না হয় মারো। ব্যাপারটা মনে হয় বহাল থাকবে মনে হচ্ছে। খেলাটা তাড়াতাড়ি শেষ হওয়া দরকার। কিভাবে হবে? আমি তার ওদের নিকেশ করতে পারবো না। বোধহয় ওরাই মারবে আমাকে। সেটা তাড়াতাড়ি ঘটে যা। সোনালি ভ্রুকুটি করে বলবে, তাই নাকি? হাল ছেড়ে দিলে? ছাড়িনি, হয়তো ছাড়টা, কিন্তু তুমি এসে একটু হিসেবের গোলমাল করে দিয়েছ, ভাবতে হচ্ছে। একটু বিষ মেশানো গলায় সোনালি বলল, আমি বুঝি তোমার গলগ্রহ? আমাকে নিয়ে ভেবো না। আমার জন্য চিন্তা না হয় আমি করব। গোপীনাথ মাথা নেড়ে বলল, ওটা হলো থিওরি, প্র্যাকটিক্যাল অন্যরকম। যে খেলাটা শুরু হয়েছে আমি সে খেলাটা একটু খেলেছি, কিন্তু তুমি আনার। তোমার খুব সাহস আছে, কিন্তু এই খেলায় সাহসের চেয়েও বেশি কিছু দরকার হবে। সেটা কি? ষষ্ঠ ইন্দ্রিয় আর বুদ্ধি। আমি কি নির্বোধ বলে তোমার মনে হয়? না, তুমি বুদ্ধিমতী, কিন্তু সে বুদ্ধি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। বুদ্ধিটাকে এই বাঁচা মরার লড়াইয়ে প্রয়োগ করার জন্য আবার খানিকটা এক্সারসাইজ দরকার। সময় নিবে, তাই বলি প্রথম কয়েকটা দিন আমার পরামর্শ না, তাতে দুজনেরই কি করতে বলছো? আজ বিশ্রাম নাও। প্রথম দিকেই যদি রাত জেগে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে কাল আর মাথা কাজ করবে না। আমি ঘুমোবো, তুমি জেগে থাকবে? না, তাও নয়। আমি প্রথম রাতটা একটু চারদিকে চোখ রাখি। তোমাকে শেষ রাতে ডেকে দিব, তখন তোমার পালা। তুমি টায়ার্ড। সোনালি বাস্তবিকই ক্লান্ত। একদিনে তার অনেক অভিজ্ঞতা হয়েছে। সে উঠল, ঠিক ডেকে দিবে? দেব। কোথায় ঘুমাবো? দুটো বেডরুম আছে, পাশেরটাতে শুয়ে থাকে। বলেই চমকে উঠে গোপীনাথ বলল, না না, দাঁড়াও। সোনালি অবাক হয়ে বলল, কি হলো? আমার বুদ্ধি মাঝে মাঝে ফেল করছে। এবারের দুটো দিকে রং করার জন্য ভাড়া বাঁধা হয়েছে। ওই বেডরুমটার গায়ে ভাড়া আছে, এদিকটাতেই। তুমি আমার বেডরুমে শোও। সোনালি একটা হাই তুলল, তারপর চলে গেল। ঘড়িতে 11:30 বাজে। আজ রাতে আর ঘটনা ঘটতে পারে বলে মনে হল না গোপীনাথের। সে উঠে ফ্ল্যাটের সমস্ত বাতি নিভিয়ে দিল। টর্চ হাতে জানালাগুলোর আশেপাশে নিঃশব্দে ঘুরে বেড়ালো। কেউ কোথাও নেই। দারোয়ানদের ওপর কড়া পুলিশি হুকুম জারি হয়েছে, বাইরের উটকো লোককে চট করে ঢুকতে দিবে না। ঢুকলেও যে ফ্ল্যাটে যেতে চাইবে, দারোয়ান সঙ্গে করে সে ফ্ল্যাটের লোকের সঙ্গে কথা বলিয়ে দিবে। সেদিক থেকে খানিকটা নিশ্চিন্ত। তবু গোপীনাথ জানে, নিচ্ছিদ্র নিরাপত্তা বলে পৃথিবীতে কিছু নেই। ওই সামনের বাড়ির ছাদ থেকে টেলিস্কোপিক রাইফেলের পাল্লার মধ্যেই সে রয়েছে। 2 দিন আগে সে গোটা চারেক ইংরেজি থ্রিলার কিনেছে। এসব সে কোনো কালেই পড়ে না, কিন্তু এখন মনে হচ্ছে বুদ্ধিতে ধার দিতে এগুলো কিছু পড়া দরকার। একটা টেবিল ল্যাম্প জেলে সে বসে গেল পড়তে। রাত 12:30টায় টেলিফোন বেজে উঠতেই ধক করে উঠল তার বুক। এই অসময়ে কে তাকে চায়? সে রিসিভার তুলে নিয়ে খানিকক্ষণ অপেক্ষা করল। মৃদুস্বরে বলল, হ্যালো। ভয় পেলেন নাকি? চেনা গলা। গোপীনাথ হেসে বলল,
অনেকদিন বাদে যে। হ্যাঁ, একটু ঘুরপাক খেতে হচ্ছিল। কি খবর? ভালো নয়। জানি, আজ আপনার উপর একটা অ্যাটেম্প্ট হয়েছে তো। হ্যাঁ। জানলেন কি করে? আমার দুটো অপদার্থ সাগরেদ আপনার উপরে এখনো নজর রাখছে। হ্যাঁ, তারা অপদার্থই বটে, বিপদের সময় কাজে লাগে না। নজর রাখাটাই কাজ, আর রক্ষা করা, সেই নিরাপত্তা কে কাকে দিতে পারে বলুন? তবে ওরা দূরবীন দিয়ে পুরো ঘটনাই দেখেছে। দেখেছে? কি আশ্চর্য! পালা করে ওরা আপনার ফ্ল্যাটটা নজরে রাখে। তারা থাকে কোথায়? কাছাকাছি একটা হাই রাইজে, সেখানে একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে। ও বাবা, বেশ কোমর বেঁধে নেমেছেন দেখছি। আপনি বেশ কৃতিত্বের সঙ্গেই লোকটাকে এলিমিনেট করেছেন বলে শুনেছি। কংগ্রাচুলেশনস। লোকটা কে? তা জানি না, চেহারার বিবরণ থেকে বুঝতে পারছি ও ডিউ। সে কে? আপনি চিনবেন না, আন্ডারওয়ার্ল্ডের লোক। পাজি, ভয়ঙ্কর, অসম্ভব সাহসীও। আপনি জোর করে বেঁচে গেছেন। কিন্তু কতদিন? যতদিন পারা যায়, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। অ্যাডভার্সারিদের যতই দেখছি তত মনে হচ্ছে আমার চান্স কম। কম হলেও আছে, হাফ চান্স থেকেও কি গোল হয় না? গোপীনাথ হাসল। বেশ, বলেন আপনি। স্ত্রীকে সঙ্গে রেখে কিন্তু ভালো কাজ করে। গোপীনাথ বিষণ্ণ হয়ে বলে, জানি, কিন্তু শুনল না। কেন? Is she in love with you for the second time? না, there was not even a first time. তাহলে কেউ ওকে বুঝিয়েছে আমার বিপদের দিনে ওর পাশে থাকা উচিত, শর্ট অফ আত্মদায়। কে বুঝিয়েছে? সুব্রত? আপনি কি অন্তর্যামী নাকি মশাই? শর্ট অফ, আজকাল সেই অন্তর্যামী যে ওয়ার্ল্ড ইনফর্ম। আমার নেটওয়ার্ক খুব ভালো। তাই দেখছি। হ্যাঁ, কাণ্ডটা সুব্রতই করেছে। শুনুন মশাই, আপনি একজনকে এলিমিনেট করেছেন মাত্র, বাট দেয়ার আর মোর পিপল আফটার ইউ। অনুমান করছি। ডোন্ট ডাই লাইক এ হিরো, রাদার ফাইট লাইক এ কাওয়ার্ড, বাট ডোন্ট ডাই। বাছা মরা কি আমার হাতে? খানিকটা এবং অনেকটা। আপনি বিশ্রাম নিতে পারেন। আমার লোকেরা আজ সারা রাত আপনার ফ্ল্যাটের বাইরেটা স্ক্যান করবে। সন্দেহজনক কিছু দেখলেই আপনাকে রিং করবে ফোনে। আর দ্য রিয়ারেবল? মোর অর লেস। বাড়ির ভিতরে যদি কেউ ঢুকে থাকে? ইয়েস, দেয়ার ইজ এ পসিবিলিটি। ইউজ এ গান ইফ ইউ নিড বিট। আমি জীবনে বন্দুক পিস্তক চালাইনি, ও পারবো না। সব কিছুই একদিন শুরু করতে হয়। আমি পারবো না। তাহলে জেগে থাকুন। আপনার উপরতলার একজন ভদ্রলোক থাকে, ইউসেন। চেনেন? না, কাউকে চিনি না। তার ফোন নম্বরটা দিচ্ছি, টুকে নেন। কেন? দরজায় কেউ নক করলে আগে তাকে ফোন করবেন। একে কবে প্ল্যান করলেন এখানে? আজই? আজই? এত তাড়াতাড়ি? ফ্ল্যাটটা খালি ছিল, ইউসেন করিত কর্মালো। ফোন করলে তিনি কি করবেন? করবেন কিছু, নম্বরটা নিচ্ছি। ফোন নম্বরটা টুকে নিয়ে গোপীনাথ বলল, ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, আপনি কারেজিয়াস ম্যান। এটা কমপ্লিমেন্ট না ঠাট্টা? কোনটা মনে হয়? ঠাট্টা। শুনুন মশাই, আজ যা কাণ্ড ঘটেছে তাতে আপনার জায়গায় আমি থাকলেও ন্যাজ গুটিয়ে পালাতাম। অত্যাধিক সাহস আছে বলেই আপনি এখনো পালান। আমার পালানোর জায়গা নেই। পালাতে চাইলে জায়গাও হয়ে যেত। একটা কথা জিজ্ঞেস করব? করুন না। আপনি আমার শত্রু না বন্ধু? সুধাবার হেসে উঠল। বলল, কি মনে হয়? কখনো শত্রু, কখনো বন্ধু, ঠিক বুঝে উঠতে পারছি না। পারবেন, কিছুদিন অপেক্ষা কর। আপনি ভিকিস মব এর একটা শাখার প্রধান, ঠিক তো? ঠিক। ভিকিস মব যে মারাত্মক গুন্ডার দল তা সবাই জানে। জানারই কথা। তাহলে তো আপনি ভালো লোক নন। সুধাকর আবার হাসল।
ভালো বলে দাবি করিনি তো। আবার আপনি ইন্টারপোলের এজেন্ট বলেও শুনি, কোনটা ঠিক? হয়তো দুটোই ঠিক অথবা দুটোই ভুয়া। আপাকে নিয়ে আপনি ভাবছেন কেন? আপনি এখন কোথা থেকে কথা বলছেন? রোম থেকে। রোম? হ্যাঁ, রোম এবং আদ্রের ফ্ল্যাট থেকে। মাই গড! আদ্রের ফ্ল্যাট থেকে? হ্যাঁ, আদ্রের ব্যক্তিগত ডায়েরিটা খুঁজছি। সর্বনাশ! সেটা যে আমার ভীষণ দরকার। যান, আদ্রের পেপারসে ডায়েরিটার রেফারেন্স আছে। সেটা পেয়েছেন? এখনো নয়, ঝামেলা আছে। কিসের ঝামেলা? আদ্রের ফ্ল্যাটে ঠিক এই মুহূর্তে দুটো লাশ পড়ে আছে। সদ্য খুন হওয়া, গা ভালো করে ঠান্ডা হয়নি। বলেন কি? এই নিয়ে আদ্রের ফ্ল্যাটে গত 10 দিনে 4টে খুন হলো। কেন এসব হচ্ছে? লোকে হয়তো ডায়েরিটাকে গুপ্তধনের মর্যাদা দিচ্ছে, আর প্রাণ বাজি রেখে সেটা খুঁজতে আসছে। খুনগুলো করছে কারা? সিকিউরিটি এজেন্টরা। তারা অবশ্য খুন করেছে বাধ্য হয়ে, নইলে তাদেরই খুন হতা। সিকিউরিটি এজেন্ট? সরকারি কি? তাও বলতে পারেন। তারা কি আপনার লোক? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুধাকর বলল, দুঃখের বিষয় তারা আমারই লোক। নিহতরা সকলেই মাফিয়া। সুধাকর দত্ত লোকটা অভদ্রও বটে। জরুরি কথার মাঝখানে হঠাৎ বলে উঠল, মশাই, আর কথা নয়। দরজায় নখ শুনতে পাচ্ছি, গুড বাই। বলে ফোনটা কট করে কেটে দিল। গোপীনাথ ফোনটা রাখল। আদ্রের ডায়েরি বিষয়ে তার আরও খানিকটা জানার ছিল। ঘটনার যা গতি ও প্রকৃতি, তাদের ডায়েরিটা এখনই দরকার। সুধাকর যা বলেছে তাতে মনে হয় দুনিয়া শুদ্ধ লোক ডায়েরিটার কথা জানে এবং সবাই প্রাণ বাজি রেখে নেমে পড়েছে সেটা হাতিয়ে নিতে। ডায়েরিটা পাওয়া না গেলে আদ্রের অসমর্থক কাজ সম্পূর্ণ করা বোধ হয় কঠিন হবে। ইউসেন লোকটা কে তাও বুঝতে পারছে না গোপীনাথ। সে ফোনটা তুলে নম্বরটা ডায়াল করল। একবার রিং হতে না হতেই কে যেন ফোনটা হাতে তুলে নিল। একটা অত্যন্ত ভারী ও গম্ভীর গলা কথা বলল, বলুন। আপনি কি ইউসেন? হ্যাঁ। পুরো নামটা কি? উমাপদ সেন। আমার বিপদ ঘটলে আপনাকে টেলিফোন করার হুকুম হয়েছে। আপনার কি এখন কোনো বিপদ ঘটেছে? না, আমি ব্যাপারটা শুধু যাচাই করছিলাম। ও, আপনি কি সুধাকর দত্তর লোক? তাও বলতে পারেন। কি করেন? এই টুকটাক। তার মানে বলতে চান না? লোকটা চুপ করে নিল। গোপীনাথ বলল, আমার জানা দরকার আমি বিপদে পড়লে আমাকে রক্ষা করার মতো যথেষ্ট দক্ষতা আপনার আছে কিনা। উমাপদ বলল, গ্যারান্টি দেওয়া যায় না, তবে যোগ্যতা বা দক্ষতার ব্যাপারে চিন্তা করবেন না। আমি প্রফেশনাল। আপনার প্রফেশনটা কি সেটাই তো জানতে চাচ্ছি। ধরুন সিকিউরিটি গার্ড। আপনি কি ব্ল্যাক কার্ড বা কমান্ডো ট্রেনিং নিয়েছেন? তার চেয়েও বেশি। ট্রেনিং নিয়ে ভাববেন না। আপনার সঙ্গে আমার দেখা হওয়া দরকার। যদি আমার ফ্ল্যাটে চলে আসেন তাহলে উই মে হ্যাভ কফি টুগেদার, কথাও হবে। সেটা খুব ওয়াইজ ডিসিশন হবে না মিস্টার বোস। কেন? কারণ ইউ আর আন্ডার অবজারভেশন। আমাকে আপনার সঙ্গে দেখা গেলে দ্য ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। দেখা করার দরকার নেই, আমি আপনাকে চিনি। কিন্তু আমি আপনাকে চিনি না। তার দরকার নেই। আমাকে চিনে গেলে আপনার বরং অসুবিধাই হবে। সুধাকর দত্ত সম্পর্কে আমাকে কিছু বলবেন? কি জানতে চাও? লোকটা আসলে কে? উনি নিশ্চয়ই আপনাকে বলেছেন। যা বলেছেন তা থেকে তো কিছুই বোঝা যায় না। বুঝবার দরকার নেই, উনি তো আপনাকে সাহায্যই করছে। তা করছেন, কিন্তু সেটা তো স্বার্থের খাতিরে শত্রুও করে। শত্রুতা করার আগেই শত্রু বলে ধরে নিচ্ছেন কেন? আমাকে তো উনি বিনা স্বার্থে রক্ষা করছেন না। না, স্বার্থ তো থাকতেই পারে। স্বার্থ ছাড়া দুনিয়ার কিছুই ঘটে না। আপনি সুধাকর সম্পর্কে আরেকটু স্পেসিফিক হতে পারবেন কি? আমি সামান্যই ওকে জানি। গোপীনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না মশাই, আপনার সঙ্গে কথা বলা মানে একটা টেপ রেকর্ডারের সঙ্গে কথা বলা। যা শেখানো হয়েছে তা ছাড়া কিছুই বলবেন না তো।
কথা কম না বললে এই পেশায় টিকে থাকা মুশকিল। আমার ভয় হচ্ছে আমাকে কেন্দ্র করে আরো কিছুক্ষণ খারাপই হবে। আপনি কি জানেন যে আজ আমার হাতেও? জানি, জানি। আপনাকে বলতে হবে না। আপনি এখন রেস্টে। গুড নাইট। আর শুনুন, ফ্ল্যাটের সব বাতি নিভিয়ে রাখবেন প্লিজ। এই লোকটাও অভদ্রের মতো কথার মাঝখানে ফোন কেটে দিল। গোপীনাথ অন্ধকারে বসে তার ঘড়ি দেখল। জলজলের ডায়ালে 3:30 বাজে। টর্চ নিয়ে সে উঠল। সবার ঘরের দরজা খোলা রেখেই সোনালি ঘুমিয়েছে। এরকমটা হওয়ার কথা নয়। আইনত এবং বিধিমত তারা এখন সম্পর্কহীন দুজন যুবক যুবতী। সোনালির এ কাজটা করা উচিত হয়নি। আবার হয়তো অন্যদিক দিয়ে দরজা খোলা রাখার দরকার ছিল, বিপদ ঘটলে পরস্পরের কাছে দ্রুত পৌঁছানোর সুবিধে। দ্বিধাগ্রস্ত পায়ে দরজার ফ্রেমে দাঁড়িয়ে অনিচ্ছুক হাতে টর্চটা বিছানায় ফেলল সে। কিন্তু বিছানায় সোনালি নেই। অবাক হয়ে গোপীনাথ টর্চটা এধারে ওধারে ঘুরিয়ে দেখল। বাথরুমের দরজার সামান্য ফাঁক এবং ভিতরে অন্ধকার। অনুচ্চস্বরে গোপীনাথ ডাকল, সোনালি। কোনো জবাব নেই। গোপীনাথের বুকটা বিনা কারণেই ধক করে উঠল। কোথায় গেল সোনালি? সে ঘরটা একবার ভালো করে দেখে পাশের শোয়ার ঘরের যাওয়ার দরজাটা খুলে টর্চ ফোকাস করতেই সোনালিকে দেখতে পেল। একটা কালো চাপা প্যান্ট আর কালচে কামিজ পরা সোনালি জানালা দিয়ে একটু ঝুঁকে বাইরে কিছু দেখছে। সোনালি, কি করছো? সোনালি শরীরের উদ্ধাংশ ভিতরে নিয়ে এসে তার দিকে চেয়ে বলল, ঘুম আসেনি, চারদিকটা দেখছি। গোপীনাথ উদ্বেগের গলায় বলল, ডু ইউ নো দ্যাট ইউ আর কমপ্লিটলি এক্সপোজ টু আউটার ডেঞ্জার্স? কিভাবে? আশেপাশে হাই রাইজের অভাব নেই। ইচ্ছে করলে টেলিস্কোপিক রাইফেলে ছিঁড়ে ফেলতে পারে তোমাকে। কিছু হবে না, অত চিন্তা করো না তো। এ ঘরে এসো সোনালি, ঘুমাও। আমার ঘুমের কোটা ফুরিয়েছে, এবার তুমি ঘুমাও। আর তুমি? আমি পাহারা দেব। গোপীনাথ হতাশায় মাথা নেড়ে বলল, তোমাকে নিয়ে আর পারা যায় না, বড্ড পেটশ্রান্ত তুমি। বলছি না, ঠিকমতো না ঘুমালে তুমি পাহাড়টাও ঠিকমতো দিতে পারবে না। অসময়ে ঘুম পেয়ে যাবে, ক্লান্ত লাগবে, দুর্বল লাগবে। ঘুম না এলে কি করব? ইউ আর এ প্রবলেম। এমনিতেই আমার সমস্যার অভাব নেই, তারপর তুমি। সোনালি বলল, ফোনে তুমি দুজনের সঙ্গে কথা বলছো? একটা কল এসেছিল রুম থেকে, আরেকটা কল তুমি করেছো। লোকটাকে? গোপীনাথ একটু অসন্তোষের গলায় বলল, আড়ি বেঁধেছিলে নাকি? আরে পাততে হয়নি, স্পষ্ট শোনা যাচ্ছিল। ও, কফি খাবে? খাবো, কিন্তু তোমাকে কষ্ট করতে হবে না। কষ্টের কি? বাকি রাতটা কি জেগেই কাটাবে? আজ রাতে আমার ঘুম আসবে না। এরকম করলে কাল তুমি বরং বাড়ি ফিরে যাও। তোমার জন্য আমার বাড়তি টেনশন হচ্ছে। আমি বাড়ি যাব না। এটা আমার উপর জুলুম করা হচ্ছে। লেট মি ফাইট মাই ওন ওয়ার। তুমি তো একা লড়াই করছো না, তোমাকে অন্যের সাহায্য নিতে হচ্ছে। তা হচ্ছে, কিন্তু তুমি তো সাহায্যকারী নও, তুমি বরং বাধা সৃষ্টি করছো। বিপ্লবীর জুতা চুরি কেউ সেলাই করে দেয়, তাহলে সেও বিপ্লবে সাহায্যের জন্যই করে। তার মানে? আই ক্যান হেল্প ইন স্মল ওয়েজ। কিভাবে? আই ক্যান মেক দ্য কফি। মাই গড, ইউ আর ইম্পসিবল। সোনালি রঙ্গরসিকতার মেয়ে নয়, সে সিরিয়াস টাইপের। এরকম কথাবার্তা সে সহ্যও করতে পারে না, তবু এখন শুয়ে নিল। 10 মিনিট বাদে 2 কাপ কফি নিয়ে দুটো যোজধান বিড়ালের মতো বাইরের ঘরে মুখোমুখি বসল তারা। ঘরে একটা ফুটলাইট জ্বলছে মাত্র। তার আলোর আভায় দুজন দুজনকে আবছা দেখতে পাচ্ছে মাত্র। গোপীনাথ হঠাৎ নরম গলায় বলল, গো হোম সোনালি, কাল সকালেই লিভ মি আলো। যাব কি যাব না সেই সিদ্ধান্ত আমি নিব, তোমার হুকুমে নয়। ইউ আর নট বিং অফ এনি হেল্প। সেটা তোমার। সোনালি কথাটা শেষ করার আগেই ঝনঝন করে কাঁচ ভাঙার বিকট শব্দের সঙ্গে তীব্র শীষ দেওয়ার শব্দ তুলে একটা বুলেট ঘরের ভিতর ছুটে এলো। আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কালো বিড়াল সাদা বিড়াল, পর্ব 16।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।